গুড মর্নিং এভরিওয়ান। তো আজ আমরা এসে গেছি আর একটা নতুন ব্লগে। তো আজ আমাদের এই তাবাং থেকে আমরা দিরাঙ্গের দিকে যাব। আজ থেকে আমাদের রিটার্ন যাত্রা শুরু। তো আজ প্রথমে আমরা তাবাঙ্গে যে তাবাং মনিস্ট্রি আছে সেটা আজকে দেখব। তো এই মনিস্ট্রি যাওয়ার জন্য এই যে রাস্তা, এই চক থেকে আমরা চলে যাব জাস্ট ওই দিকের রাস্তায় চলে যাব। তো ওদিকেই মনিস্ট্রি পড়বে। এই তাবাং মনিস্ট্রি হলো এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনিস্ট্রি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন 7:15 বাজে। তো আমরা এখন মনিস্ট্রির দিকে যাই, চলুন তাহলে। এখন সময় 7:30 আর আমরা বেরিয়ে পড়ছি দিরাঙ্গের উদ্দেশ্যে। প্রথমে আমরা তাবাঙ্গের মনিস্ট্রি ওটা দেখে নেব, দেখে নিয়ে আমরা যাব দিরাঙ্গের দিকে। এইটা হলো আমাদের হোটেলটা দেখুন। হোটেল কিন্তু বিশাল বড় হোটেল এবং ব্যবস্থাপনা মোটামুটি ঠিক। তো এখানে ইলেকট্রিসিটিটা খুবই একটু প্রবলেমেটিক। আমাদের হোটেলের সামনেই এই চক থেকে ডান দিকে গেলে আমরা বুমলা, আর সোজা গেলে আমরা চলে যাব তাবাং মনিস্ট্রি। তো এখন তাবাং মনিস্ট্রিটা দেখি, তারপরে আমরা দিরাঙ্গের দিকে যাব। আমরা এখন তাবাং মনিস্ট্রির দিকে চলেছি। আমাদের ডেস্টিনেশনটা বলে দিই। আজকে আমাদের ডেস্টিনেশন হলো দিরাং, যেটা এখান থেকে 135 কিলোমিটার। তো তার মাঝখানে আমরা জং ওয়াটারফল, জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল, এই দুটো দেখে আমরা যাব। এই রাস্তার মাঝখানে সেলাপাস পড়বে, তো কিন্তু আজ সেলাপাস যাব না, আজ সেলা টানেল দিয়েই পার হয়ে যাব। যাওয়ার সময় তো আমি সেলা টানেল দেখিয়েছি। তো এখানে প্রচুর পরিমাণ হোটেলও আছে, সব বড় বড় হোটেল। তবে হোটেলের কস্ট কিন্তু এখানে অনেক বেশি। তো চলুন আমরা এখন যাই তাবাং মনিস্ট্রির দিকে। আমরা এখন এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনিস্ট্রি এই তাবাং মনিস্ট্রি, তো তার গেটে এসে গেছি। তো গেটের থেকে অনেকখানি ভিতরে যেতে হবে মনিস্ট্রিটা। তো চলুন আস্তে আস্তে ভিতরের দিকে এগোই। এই মনিস্ট্রি বৌদ্ধদের মনিস্ট্রি। তো এটা ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট মনিস্ট্রি আর এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনিস্ট্রি এই তাবাং মনিস্ট্রি। বিশাল এলাকা জুড়ে আছে। আর এখানে যে ছাত্রছাত্রীরা আবাসিক এবং থেকে এখানে পড়াশোনা করে, এবং বিশাল প্রেয়ার হলও আছে, এবং বিশাল জায়গা নিয়ে জুড়ে আছে। তো আপনাদের যতটা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। চলুন এই মনিস্ট্রিতে ঢোকার গেটের দিকে তাহলে এগোই। আমরা এখন তাবাং মনিস্ট্রির যে ম্যান গেট, তো সেখানে এসে গেছি। আর এই সাইডের ভিউ দেখুন কি সুন্দর। তার মানে যেদিকে তাকিয়ে দেবেন ওয়ালপেপারের মতন লাগবে। দেখুন কি লাগছে। নেট দিয়ে ঘেরা আছে, যাতে ওদিকে পুরো একদম খুব খাড়া ঢাল, তো সেই জন্য নেট দিয়ে ঘেরা আছে। তো চলুন এখন ভিতরে যাই আমরা। এই মনিস্ট্রি কিন্তু বিশাল বড় এলাকা নিয়ে রয়েছে। তো চলুন আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, আপনাদের পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করব। এটা হলো মেন মনিস্ট্রি। এখানে বৌদ্ধের স্ট্যাচু আছে, তো এখানেই প্রেয়ার হলও আছে। আর সাইডের বিল্ডিং গুলো হলো অফিস রুম। আমরা মনিস্ট্রির ভিতরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে প্রেয়ার হচ্ছে, তাই আর ভিতরে ঢুকতে এখন মানা করছে। তো আমরা বাইরে থেকেই দেখছি। দেখুন কি সুন্দর মনিস্ট্রিটা বাইরে সাজানো, দুর্ধর্ষ। প্রেয়ার শেষ হলো, বাচ্চারা সবাই বেরিয়ে আসছে। এই বাচ্চারা কিন্তু এখানে সব বৌদ্ধ ধর্ম অবলম্বী যত বাচ্চা আছে সব এখানে কিন্তু পঠন পাঠনের জন্য আসে, যে শিক্ষা লাভের জন্য। তো এখানে এরা আবাসিক ভাবে থাকে। আমি ওদের যে বাসভবনগুলো, যেগুলো হোস্টেল, তো সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখান থেকে তাবাং সিটির একটা সুন্দর এরিয়াল ভিউ পাওয়া যায়। দেখুন কি সুন্দর, আর মেঘের কালার তো অসম্ভব সুন্দর। প্রেয়ার কমপ্লিট করে বাচ্চারা সবই আসছে তাদের রুমে। তো এই রুমগুলো হলো এই যে ইয়েলো টাইপের, উপরে যত ছাদ আছে এইগুলো এই ছাত্ররা থাকে। তো দেখুন পুরো প্রচুর লম্বা, আর এইখান থেকে ভিউটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে আপনার তাবাং সিটি। তাবাং মনিস্ট্রি দেখে এখন বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য দিরাং। তো মনিস্ট্রিটা বেশ বড়। টাউনের ভিতরে কোথাও আমাদের ফুয়েল আপটা করে নিতে হবে, কেননা পাহাড়ি রাস্তায় ফুয়েল আপটা খুবই জরুরি। কোথায় পাওয়া যাবে না, তাই চলুন ফুয়েল আপটা আগে করে নিই। তাবাং টাউনে অসংখ্য পেট্রোল পাম্প আছে। তো আমরা ফুয়েল আপ করে নিলাম। আমার এই 8 লিটার সামথিং কিছু তেল লাগলো। তো চলুন এখন মোটামুটি তেল ফিল আপ হয়ে গেছে। এখন দিরাঙ্গের দিকে। এখন 9:25 বাজে, আর আমরা তাবাং ছেড়ে বেরিয়ে চলেছি। তো তাবাং থেকে এই জংয়ের দূরত্ব 38 কিলোমিটার, আর সেলা 77 কিলোমিটার, এবং রাস্তাও ভালো। তবে আপনাদের বলে রাখি, এই সেলা থেকে এই তাবাং এবং জংয়ের হাইটটা একটু নিচে, তাই এগুলোই বরফ এত নেই এখন। তো সেলাতে এখনো প্রচুর বরফ পাওয়া যাবে। তো চলুন প্রথমে জং ওয়াটারফলস, তারপরে জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল, তারপরে সেলা টানেল, এই দেখে আমরা দিরাঙ্গে পৌঁছাই। এবং দিরাঙ্গে আমরা আজকে শান্তি ভ্যালি ভিজিট করব বলে মনে ইচ্ছা আছে। তো চলুন কি হয় আগে দেখি।
নোরানাং ওয়াটার ফলস, যেটা জং ফলস নামে পরিচিত, তো সেটা এখান থেকে আর 3 থেকে 4 কিলোমিটার দূরে। জাস্ট এই যে নিচে যে নদীটা দেখাচ্ছে, নদীটা পার হলেই ওদিকে জং ওয়াটার ফলস। তো খুব সুন্দর ন্যাচারাল ওয়াটার ফলস। চলুন আপনাদের টোটাল ভিউটা আমি দেখানোর চেষ্টা করব। আমরা যে মেন রাস্তা ছেড়ে প্রায় 2 কিলোমিটার ভিতরে এসেছি। তো এই দূরে দেখা যাচ্ছে জং ওয়াটার ফলস। কি সুন্দর লাগছে দেখুন, দারুণ ভিউ। বাইক পার্ক করে আমরা এই ছোট রাস্তা ধরে আমরা নিচের দিকে যাচ্ছি, যেখান থেকে ফলসের পুরো ভিউটা দেখা যাবে। তবে কষ্ট আছে, অনেক সিঁড়ি ভেঙে নামতে হবে নিচে। তো চলুন। এখন এসে পৌঁছে গেছি জং ওয়াটার ফলসের এখানে। দেখুন জলটা কোথার থেকে পড়ছে। আর একটু কাছে যাই, আপনাদের পুরো ভিউটা দেখাবো। খুব সুন্দর ওয়াটার ফলস, দারুণ। তার মানে জলের আওয়াজ দুর্ধর্ষ। আমি এখন জং ওয়াটার ফলসের নিচে দাঁড়িয়ে আছি। এই দেখুন ফলসের। এই ফলসটা কিন্তু ন্যাচারাল ফলস, দুটো স্টেজে পড়ছে। দেখুন উপর থেকে একটা স্টেজে পড়ছে এবং নিচে অনেক উঁচু থেকে পড়ছে। তো প্রচুর ফেনার মতো উঠছে এবং জলের দানাগুলো পুরো ক্যামেরায় এসে ভর্তি হয়ে যাচ্ছে। এই ফলসটার হাইট কিন্তু 100 মিটার। আর এই ফলসটা এসেছে সেলাপাসের যে বরফ গলা জল, তো সেখান থেকেই এসেছে এই ফলস। তো অনেক উঁচু থেকে পড়েছে, তারপর নেমে এই যে নরনাং যে রিভার আছে, এই রিভারেই পড়েছে। তো এই ফলসের নাম আর নদীর নাম একদম সেম, তবে আমরা জং ফলস বলে বলি। দেখুন ভিউটা কি সুন্দর। আমরা অনেকক্ষণ ধরে এই ফলস দেখলাম, কিন্তু ফলসের কাছে দাঁড়ালে পুরো ভিউ দেওয়া হয়, তাই দূর থেকে আপনাদের এই ভিউ দেখাচ্ছি। আর এখন বাইকের কাছে যাচ্ছি এবং এর পরের ভিজিটিং প্লেস সেটা হলো যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, দূরত্ব 24 কিলোমিটার। আমরা এখন আবার কিছুটা হাইট গেইন করছি। তো সাইডের ভিউটা অসম্ভব সুন্দর, আর ওয়েদারের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, মেঘলা করে আছে আর মেঘ চারিদিকে ঢেকে আছে। আস্তে আস্তে এগোচ্ছি, তো আমাদের সামনেই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। তো চলুন আস্তে আস্তে এগোই। আমরা কিন্তু অনেকখানি হাইট গেইন করেছি। আবার এই যে দেখা যাচ্ছে, এই দেখুন স্নোক্যাপ মাউন্টেনগুলো। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখন বরফের জায়গায় আমরা চলে এসেছি। আমরা এখন যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল পৌঁছে গেছি। এইটাই হলো যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এখানে কিন্তু প্রচুর ভিজিটারও আছেন, আর আর্মির যে সকল গাড়ি এখানে এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তারাও এখানে স্টে করে এখানে প্রেয়ার করে যায়। বাইক পার্ক করে আমরা এখন এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখার জন্য ভিতরে যাচ্ছি। তো এইটাই হলো যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে যাওয়ার এইটাই গেট। 1962-তে যে রাইফেলম্যান যশবন্ত সিং যে বীরত্ব দেখিয়েছিলেন, তো তারই এইখানে এই সব বীরত্বের কাহিনী মেমোরি আকারে রাখা আছে। আমরা এখন যশবন্ত সিং এর স্মৃতিসৌধের কাছে যাচ্ছি। এই সিঁড়িটাতে দেখুন প্রত্যেকটা স্টেপে একদম যে সকল আর্মির যে সকল জিনিস কথা বলে সেইগুলো সব লেখা আছে। তো এই উপরেই হলো যশবন্ত সিং এর যে স্ট্যাচু, তো এখানেই আছে। এখানে তার ব্যবহৃত জিনিসপত্র সবকিছুই আছে। তবে একটু সাইলেন্ট থাকতে হবে এখানে, আমি শুধু ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। আমরা এসে পৌঁছে গেছি এখন যশবন্ত সিং এর যে বীরত্বের কাহিনী। তিনি ছিলেন গাড়োয়াল রাইফেলের একজন রাইফেলম্যান। তো তিনি এই 1962-তে ইন্দো চায়না ওয়ারে 300 জন চাইনিজ আর্মিকে একাই উনি নিহত করিয়েছিলেন। তো ওদের এই 300 জন আর্মির এই সমাধি এই পুরো এই যে লম্বা করে করা আছে। তো এখানে নেট দিয়ে ঘেরা আছে। তো তখনের দিনে এত আধুনিক যন্ত্রপাতি ছিল না, তবুও তার মানে বীরত্বের কাহিনী অমর হয়ে আছে।
এইখানে ওনার ডেসক্রিপশনগুলো লেখা আছে, তো পোজ করে পড়ে নেবেন। আর এদিকেও আছে, এই যে দেখুন এদিকেও লেখা আছে সব। আমরা একটু উপরের দিকে এখন যাব, তো উপরে কিছু ওই সময়ের কিছু বাংকার আছে, তো সেইগুলো দেখে আমরা সেলা টানেলের দিকে যাব। এই সামনেই একটা হেলিপ্যাড আছে, আর এদিকে আপনাদের দেখুন এই যে এদিকে ওই সময় ব্যবহার হতো যে সকল যে বাংকার, সেই বাংকারগুলো আছে, এজ ইট ইজ সেই ধরনেরই আছে। তো অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম। তো যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখা কমপ্লিট। এখন আমরা সেলা টানেলের দিকে যাব। তো চলুন, এই বাংকারগুলো বেশ পুরনো। আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখে চলে আসলাম। এখন এসে পৌঁছে গেছি যশবন্ত সিং ব্রিজ। এটা যশবন্ত সিং এর নামে এই ব্রিজটা উৎসর্গ করা হয়েছে। তো এর পরেই আমাদের সামনেই পড়বে সেলা টানেল। তো এই সেলা টানেল মানে বরফের রাস্তা এসেই গেল। চলুন সামনে দেখুন কি ধরনের বরফ পড়ে আছে এই রাস্তাগুলোতে। আবার আমরা বরফের মাঝখানে ঢুকে গেলাম। রাস্তার দু সাইডেই বরফ দেখা যাচ্ছে, আর সেইরকম ঠান্ডা, একদম ফ্রিজিং ঠান্ডা। তার মানে ওয়েদারটাও খারাপ করেছে, তো সেই জন্য আর একটু বেশি লাগছে। আর এখানে একটা হাওয়া চলে, যে এত কনকনে ঠান্ডা যে ধারণার বাইরে। তো আমাদের সেলা টানেল আর সামনেই, আমরা প্রায় 1 কিলোমিটার দূরেই আর সেলা টানেল। এই যে সামনে যে সোজা রাস্তাটা দেখছেন, এটা সোজা সেলা পাসের দিকে গেছে। আমরা ডান দিকে ঘুরে আমরা সেলা টানেলের দিকে যাব। দেখুন কি ধরনের বরফ পড়ে আছে, পুরো টানেলের উপরে যে পাহাড় আছে পুরো একদম সাদা হয়ে আছে। দেখুন কি পরিমাণ বরফ পড়ে আছে, আর এত বিউটিফুল সিন লাগছে যে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। আমরা এখন সেলা টানেল পৌঁছে গেছি। তো আগের ব্লকে আমি সেলা টানেলে এখানে দাঁড়িয়ে আপনাদের ভিডিও দিয়েছি, তাই এখন আর দাঁড়াচ্ছি না, আমি টানেলের ভিতরে যাচ্ছি। তো এই জায়গাটাতে পুরো ব্ল্যাক আইস জমা হয়ে আছে, সেই জন্য একটু স্লো যাচ্ছি। তবে একদম নতুন টানেল তো, জাস্ট 1 মাসও হয়নি, তাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাইট। আর এই টানেলগুলো সত্যিকারে আধুনিক। কেন ভিতরে আমি অন্যান্য পুরনো টানেলগুলোই গেছি, তো তাতে যে একটা ধোঁয়া ব্যাপার, গাড়ির ধোঁয়া, সেগুলো থেকে যায়, কিন্তু এতে নেই। আমরা এখন টানেল থেকে বেরোচ্ছি, জাস্ট বড় টানেলটা পার হচ্ছি। এখানে এই দেওয়ালের সাইডে বিভিন্ন ধরনের বৌদ্ধের যে মূর্তি, সেগুলো আঁকা আছে। আর বাইরেটা দেখুন পুরো একদম বরফে ঢাকা। আর ওয়েদারটাও এখন খুব খারাপ হয়েছে, হালকা একটা স্নোফলও হচ্ছে, 2-1 দানা পড়ছে। তো বাইরের ওয়েদারটা দেখুন, আর বাইরের বিউটি সত্যিকারে। তার মানে এই ট্রিপে আমাদের পুরো একদম পয়সা উসুল। আমরা এখন ফার্স্ট টানেলটা জাস্ট পার হয়েছি, তো সেকেন্ড টানেলটাতে যাইনি, যেটা ছোট টানেল। তো তার মাঝখানে প্রায় 1 কিলোমিটার কিছু একটা ডিস্টেন্স, তো সেইটুকু যাচ্ছি। তো সুন্দর যে পাহাড়গুলো কেটে যে রাস্তা বানানো হয়েছে, আর চারিদিকে বরফ পড়ে আছে, একদম সত্যিকারে দেখুন কি সুন্দর লাগছে, দারুণ। আমরা এখন সেকেন্ড যে সেলা টানেল আছে, যেটা সাইজে একটু ডিস্টেন্সটা একটু ছোট, তো তাতে আসছি। তা এই এন্টার করলাম। তো এটাও খুব সুন্দর, একদম দেখুন লাইট ফাইটের ব্যবস্থাপনা খুবই সুন্দর, অসাধারণ এই টানেলগুলো। আমরা সেলা টানেলের যাত্রা কমপ্লিট করলাম। তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে টানেলের ভিতরে যত পরিমাণ ঠান্ডা, বাইরে কিন্তু তার থেকে কম ঠান্ডা আছে। বাইরে বরফ আছে, তবুও ঠান্ডা একটু কম আছে, জানি না কিসের জন্য। প্রচন্ড ঠান্ডা ভিতরে, তবে সহ্য করা যাবে না। এই সেলা টানেল আমাদের ধন্যবাদ জানিয়ে দিল, এই যে সাইনবোর্ডে দেওয়া আছে। তো সত্যিকারে যে আধুনিক যে টানেলগুলো, এগুলো সত্যিকারেই সুন্দর এবং দুর্ধর্ষ। বাইরে কোথাও দাঁড়িয়ে আমাদের ফটো শ্যুট করার ইচ্ছা ছিল, কিন্তু এখন হালকা স্নোফল হচ্ছে, দেখছেন। তার মানে ক্যামেরার গ্লাসেও বরফ এসে লেগে যাচ্ছে। তো তাই আর দাঁড়াতে ইচ্ছে করছে না, একটা তার মানে অন্ধকার হয়ে আসছে, মানে একটা ভয়ানক পরিবেশ তৈরি হচ্ছে। তো সেই জন্য আর দাঁড়াচ্ছি না, আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এখান থেকে 10 থেকে 12 কিলোমিটার নামার পর আর বরফ থাকবে না, 2-1 জায়গায় অল্প কিছু থাকবে, কিন্তু তারপরে আর একদম বিলকুল কিছুই বরফ থাকবে না। তো এখন এই বরফটাকে খুব ভালোভাবে এনজয় করেছি, কেননা এর আগে তো আর কোথাও আর বরফ পাবো না 10 কিলোমিটার পার হওয়া যাওয়ার পর। আমরা এখন এসে পৌঁছে গেছি সেলা পাস, যেটা দিয়ে যাওয়া হয় এই উপর দিয়ে, আর আমরা চলে যাব সোজা এই দিরাঙ্গের দিকে। তো এটা দিয়ে আমরা যাওয়ার সময় আমার ব্লকে দেখেছেন, আমি উপরে উঠে বরফ খেলে আমি এসেছি। তো এখান থেকে দিরাঙ্গ আর বেশি দূর নয়, 55 কিলোমিটার মতো।
এখন 1:10 বাজে আর আমরা পৌঁছে গেছি বৈশাখী। যে দেখুন এই যে আই লাভ বৈশাখী লেখা আছে। দিরাং আর সেলা টানেলের মাঝখানে ভালো বড় স্টপেজ হলো এই বৈশাখী। এখানে একটা আর্মির ক্যাম্পও আছে, যে ওয়ার মেমোরিয়ালও আছে। দেখুন এই সাইডে সেলা টানেল থেকে আমরা অনেকখানি নিচে নেমে এসেছি, আরো বেশ কিছুটা নিচে নামবো আমরা। এখন কিন্তু আমরা অনেকখানি নিচে নেমে গেছি, জাস্ট রিভার বেডেই চলে এসেছি। তো এখানে আর বরফ দেখা যাবে না, আমাদের বরফের যাত্রা কমপ্লিট। আর আপনার দিরাং পৌঁছাতে আর 15 কিলোমিটার বাকি আছে। এখানে কিন্তু আকাশও পরিষ্কার, জলজলে রোদ উঠেছে। এখন 3:10 বাকি আছে, আমরা দিরাঙ্গে পৌঁছে গেছি। যদিও আজকে আমাদের ডিস্টেন্সটা খুব বেশি ছিল না, তবুও একটু দাঁড়িয়ে এনজয় করতে করতে এসেছি, তো তাই টাইম লেগেছে। তো আমরা দিরাঙ্গে পৌঁছেই এখন যাব শান্তি ভ্যালি, তাই ডিসিশন নিয়েছি। 3টে বাজে আমরা পৌঁছে গেছি দিরাং। এখন একটু চা খেয়ে আর আমরা শান্তি ভ্যালিতে যাব। শান্তি ভ্যালিতে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর আসবো। আমার তো এই হোমস্টের সব থেকে বেশি ভালো লাগে এই ফুলের গাছগুলো, দেখুন। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি শান্তি ভ্যালির উদ্দেশ্যে। তো আমাদের হোমস্টে থেকে 9 কিলোমিটার দূরত্ব, আর আমাদের সাইড দিয়ে বয়ে চলেছে দিরাং রিভার। এখন যে শান্তি ভিলেজ আছে ওখানে পৌঁছে গেছি। এই শান্তি ভিলেজ দিরাং থেকে, তো আমি 9 কিলোমিটার বলেছিলাম, ওটা কিন্তু প্রায় 12 কিলোমিটার মতো। এখন আমরা শান্তি ভ্যালিতে পৌঁছে গেছি। জাস্ট শান্তি ভ্যালি নামের সঙ্গে অনেক মিল আছে, যে এই শান্তির ভ্যালি একদম সত্যিকারের শান্তির ভ্যালি এটা। আমরা এখন এই ব্রিজ দিয়ে পার হয়ে ওইদিকে ভ্যালির দিকে যাব। এই শান্তি ভ্যালির ব্রিজ পার হয়ে আমরা একটা সুন্দর প্রপার্টিতে এসে গেছি। জাস্ট এই দিরাং রিভারের ধারেই একদম সুন্দরভাবে কোটেজ করা আছে, বিভিন্ন ধরনের টেন্ট আছে, আর এই টেন্টের গায়ে বয়ে চলেছে দিরাং রিভার। এই দিরাং রিভারের কলকল আওয়াজ শুনতে শুনতে এই সকল হোম টেন্টে থাকা কি আনন্দ সে বলে বোঝা জানা যাবে না। আপনারা দেখুন এই দিরাং রিভার আর টেন্টের মধ্যে কতটুকু ডিস্টেন্স, কি সুন্দর লাগবে। এখানে এক রাত নাইট স্টে করা মানে খুবই নিজেকে ধন্য মনে হবে। এবং এখানে টেন্টের কষ্ট কিন্তু খুব ভালো, প্রায় মিনিমাম 3,500 টাকা লাগবে এক একটা টেন্টে। তো খুব সুন্দরভাবে এই জায়গাটাকে এনজয় করলাম। আর এখানে আমার ব্লগ না বাড়িয়ে এখন আমার ব্লগ শেষ করলাম। দেখা হবে নেক্সট ডেতে। সি ইউ এগেইন, বাই।